নমস্কার, আপনারা দেখছেন জেলার ১ নম্বর অনলাইন টিভি চ্যানেল বীরভূম আরসি টিভি। শুরু করছি আজকের সংবাদ। বিস্তারিত সংবাদে যাবার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। গাঁজাসহ ধৃত ৩ মহিলাকে তোলা হলো আদালতে। গৃহশিক্ষক কল্যাণ সমিতির বীরভূম জেলা কমিটির বিক্ষোভ অবস্থান। বিজেপির জয়ী গ্রাম পঞ্চায়েতের সদস্যা সহ বহু কর্মী যোগ দিলেন তৃণমূলে। দুবরাজপুরে অজানা জনে মৃত্যু হলো এক শিশু। শিয়ানমুলুকে পালন করা হলো ১৬৯তম হুল বার্ষিক উদযাপন। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের জন্মদিবস পালন লাভপুরে। সেভ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচি পালিত হলো রাজনগরে। আইএনটিইউসির তরফ থেকে ডেপুটেশন মোরারোয়ে। মোরারোয়ে অনুষ্ঠিত হলো প্রতিবন্ধী চিহ্নিতকরণ শিবির। বীরভূম জেলার মোহাম্মদবাজার থানা এলাকায় ৩২ কেজি গাঁজাসহ ধৃত ৩ মহিলাকে আজ বৃহস্পতিবার ২৫শে জুলাই সিউড়ির এনডিপিএস আদালতে তোলা হয়। সেলিমা বেউরা, অঞ্জু বেউরা, কামেলা বিবি নামে ওই ৩ মহিলা কোথায় থেকে গাঁজা কিনে কোথায় বিক্রি করছিল, তাদের দলে আর কে কে আছে, এই সমস্ত তথ্য জানতে পুলিশি হেফাজতের আবেদন জানিয়েছিল। আদালত সব দিক থেকে বিচার বিবেচনা করে ৭ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে। এনডিপিএস কোর্টের বিশেষ সরকারি আইনজীবী তপন গোস্বামী জানান, ওই ৩ মহিলার নামের আগেও সিউড়ির এনডিপিএস আদালতে পুরনো মামলা রয়েছে। এদিন তিনি আরও জানান, মোহাম্মদবাজার থানায় গতকালকে অ্যারেস্ট করেছিল ৩ জন মহিলা আসামি, যাদের নাম হচ্ছে সেলিমা বেওয়া, অঞ্জু বেওয়া এবং কামেলা বিবি। এই ৩ জন হচ্ছে ভ্যাটারনাল ক্রিমিনাল। এদের কাজে হচ্ছে বিভিন্ন জায়গা থেকে এই গাঁজাগুলো নিয়ে আসা বা বিভিন্ন জায়গাতে বিক্রি করে বেড়ানো। এদের ইতিপূর্বে কেস রয়েছে, সিউড়ি কোর্টে কেস পেন্ডিং, জানি না আরও কোন আদালতে আরও কত কেস আছে। এরা মূলত মালদা, মুর্শিদাবাদ থেকে এই গাঁজাগুলো নিয়ে আসে এবং অত্যাধিক লাভের আশাতে এরা বিভিন্ন জায়গায় বিক্রি করে বেড়ায়। গতকালকে মোহাম্মদবাজার থানার অধীন ওই রায়পুরের যে ফিলিং স্টেশন আছে, পেট্রোল পাম্প, সেখানে এনবিএসটি বাসে করে এরা নর্থ বেঙ্গল থেকে গাঁজা নিয়ে আসছিল। সেই মোতাবেক মোহাম্মদবাজার থানার পুলিশ অফিসাররা যায় এবং তাদেরকে অ্যারেস্ট করে। ওদের কাছ থেকে হিউজ কোয়ান্টিটি গাঁজা উদ্ধার হয়, প্রায় মোর দেন 35 কিলোগ্রাম। আজকে তাদেরকে কোর্টে ফরওয়ার্ড করা হয়েছিল। এখানে মাননীয় আদালত এখানে যিনি এসেছিলেন তিনি 10 দিনের পেয়ার করেছিলেন পিসিপিআর। তার কারণ কোন জায়গা থেকে গাঁজাগুলো আনছে, কোথায় বিক্রি করবে, এই সোর্সগুলো জানার জন্য। তো লার্নেড কোর্ট 7 দিনের পিসি অ্যালাউ করলেন। আপনার নাম? তপন গোস্বামী, স্পেশাল পিপি, এনডিপিএস কোর্ট। পার্থ দাসের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, সিউড়ি। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। সব থেকে ভালো চিকিৎসা সবচেয়ে কম খরচে, সবচেয়ে কম খরচে। সব থেকে ভালো চিকিৎসা সবচেয়ে কম খরচে, সবচেয়ে কম খরচে। বিশ্বমানের স্বাস্থ্য পরিষেবা মিলবে দিনে রাতে, বিশ্বমানের স্বাস্থ্য পরিষেবা মিলবে দিনে রাতে। মণি মহেশ হসপিটাল, মণি মহেশ হসপিটাল, মণি মহেশ হসপিটাল, মণি মহেশ হসপিটাল। মণি মহেশ হসপিটাল, দুবরাজপুর, বীরভূম। ফিরে এলাম বিরতির পর। আজ বৃহস্পতিবার 25শে জুলাই পশ্চিমবঙ্গ গৃহশিক্ষক কল্যাণ সমিতির বীরভূম জেলা কমিটির বিক্ষোভ অবস্থান জেলা স্কুল পরিদর্শকের অফিসে। তাদের দাবি, অবিলম্বে সরকারি স্কুলের শিক্ষকদের প্রাইভেট টিউশন বন্ধ করতে হবে। আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও কোনো পদক্ষেপই নিচ্ছে না বীরভূম জেলা স্কুল পরিদর্শক দপ্তর।
অবিলম্বে দাবি পূরণ না হলে লাগাতার আন্দোলনের হুমকি দেওয়া হয়। এদিন পশ্চিমবঙ্গ গৃহশিক্ষক কল্যাণ সমিতির রাজ্য সম্পাদক অনিকেন্দু চক্রবর্তী জানান, আমরা হচ্ছি পশ্চিমবঙ্গ গৃহশিক্ষক কল্যাণ সমিতির সদস্যবৃন্দ বীরভূম জেলার এবং বীরভূম জেলা কমিটির নেতৃত্ব এবং বিভিন্ন ইউনিটের সদস্যরা এসছেন। আমাদের দাবি হচ্ছে আরটি অ্যাক্ট অনুযায়ী, হাইকোর্টের রায় অনুযায়ী স্কুল শিক্ষকদের প্রাইভেট টিউশন বন্ধ করতে হবে এবং গৃহশিক্ষকদের নিজস্ব পেশা, এটা নিরাপত্তা দিতে হবে। এটা হচ্ছে আমাদের প্রধান দাবি। কিন্তু ডিআই সাহেব যে দীর্ঘদিন ধরে টালবাহানা করছেন এই নিয়ে, হাইকোর্টের তিনখানা রায়, প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চের রায়, মাননীয় সিঙ্গেল বেঞ্চের রায় মাননীয় কোর্টের, এবং শেষে কন্টেম্পটের রায়। এই কন্টেম্পটের রায়ে বলা হয়েছে যে 8 সপ্তাহের মধ্যে আমাদের শিক্ষা সংসদকে সিদ্ধান্ত নিয়ে, স্কুল কমিশনারকে সিদ্ধান্ত নিয়ে ডিআইডিকে অবিলম্বে প্রাইভেট টিউশন বন্ধ করতে হবে। বিভিন্ন জেলাতে, পূর্ব বর্ধমান, পূর্ব মেদিনীপুরের নোটিশ হয়ে গেল, অথচ বীরভূম এখনও নোটিশ হয়নি। আমরা চাইছি অবিলম্বে 1 সপ্তাহ টাইম দেবো ডিআইকে, যে টালবাহানা না করে টিউশন বন্ধ করুন, হাইকোর্টকে মান্যতা দিন এবং আমাদের রাজ্যের শিক্ষা সংসদকে মান্যতা দিন। এটা হচ্ছে আমাদের প্রধান দাবি। না মানলে আমরা এখানে বসে অনশন করব, সকাল থেকে এসে বসে থাকবো। তার কারণ এটাই আমাদের জীবন জীবিকা, আমাদেরকে বাঁচতে হবে, আমাদের আর কোনো পেশা নাই। হাজার হাজার মাস্টার ডিগ্রি থেকে আরম্ভ করে পিএইচডি, এখানে অনেক ভালো ভালো শিক্ষক আছেন যারা পেশা হারিয়ে বসে আছেন। তার কারণ স্কুল হয়ে গেছে একটা ছাত্র ধরার কল, ওটা পড়াশোনার জায়গা নাই। এরা হয়ে গেছে রোজকেরে দানব, এই স্কুল শিক্ষকরা, এরা মানব নয়। এটাই আমাদের দাবি, যে স্কুলকে তার পুরনো মর্যাদায় ফিরিয়ে আনতে হবে। এটাই দাবি আমাদের। কতজন আছেন বীরভূম জেলায়? বীরভূম জেলায় আমাদের সদস্য সংখ্যা হচ্ছে এখন প্রায় 9,500। আমরা আজকে এসছি সবাই বিভিন্ন কমিটি থেকে। আমার নাম হচ্ছে অনিকেন্দু চক্রবর্তী, আমি গৃহশিক্ষক কল্যাণ সমিতির রাজ্য সম্পাদক এবং এই বীরভূম জেলায় আন্দোলনের অন্যতম পথপ্রদর্শক হিসাবে আমাকে আমার সহযোদ্ধারা চিহ্নিত করেছেন। পার্থ দাসের রিপোর্ট, বীরভূম RCTV, সিউড়ি। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। RCS Network, High Speed Internet Broadband Cable TV and Landline Service Provider, দুবরাজপুর, বীরভূম। আমাদের এখানে পাবেন BSNL, রেলটাল, সিটি অ্যালায়েন্স, NGO ফাইবারের ইন্টারনেট, কেবল টিভি এন্ড ল্যান্ডলাইন টেলিফোনের কানেকশন নিতে যোগাযোগ করুন। দুবরাজপুর 034422962627 7449000072 9732202011 8207037404। সিউড়ি 034622999995 9647669665 7063544520। ফিরে এলাম বিরতির পর। গতকাল বুধবার 24শে জুলাই বীরভূমের দুবরাজপুর ব্লকের অন্তর্গত লোবা গ্রাম পঞ্চায়েতের বিজেপি লোবা সংসদের গ্রাম পঞ্চায়েতের জয়ী সদস্যা ঝুমা রুইদাস সহ শতাধিক কর্মী যোগ দিলেন তৃণমূল কংগ্রেসে। দাবি তৃণমূল কংগ্রেসের জেলা সহসভাপতি মলয় মুখার্জির। লোবা কালী মন্দির প্রাঙ্গণে তাদের হাতে তৃণমূলের দলীয় পতাকা তুলে দিলেন জেলা তৃণমূলের সহসভাপতি মলয় মুখার্জি। সঙ্গে ছিলেন দুবরাজপুর ব্লক তৃণমূলের যুগ্ম আহ্বায়ক রফিউল হোসেন খান ও তৃণমূলের লোবা অঞ্চল সভাপতি পিনাকি চক্রবর্তী, জেলা পরিষদের সদস্যা মুনমুন ঘোষ সহ আরও অনেকে। এদিন জেলা তৃণমূলের সহসভাপতি মলয় মুখার্জি জানান, আজকে আমাদের যে জয়নিং অনুষ্ঠানটা ছিল, আজকে মূলত পিনাকির পরিকল্পনায় এবং ব্লক কনভেনার রফিউলের সহযোগিতায় আজকে ঝুমা রুইদাস এই লোবা অঞ্চলের সংসদ থেকে যিনি বিগত নির্বাচনে বিজেপি থেকে টিকিট পেয়ে জয়লাভ করেছিলেন, তিনি প্রায় শতাধিক 150 মতন তার সমর্থক নিয়ে আজকে এই অনুষ্ঠানে যোগদান করেছেন এবং তৃণমূলের পতাকা ধরেছেন। তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন এবং সর্বোপরি বীরভূম জেলার উন্নয়ন এবং এলাকার অঞ্চল সভাপতির যে কর্মতৎপরতা, তাতে তিনি সন্তুষ্ট হয়ে আগামী দিনে এই এলাকার মানুষের সাথে নিয়ে
তৃণমূলের ঝন্ডা নিয়ে তিনি আগামী দিনে লোবাকে আরও অনেক উঁচুতে নিয়ে যাবেন এই আশা করে তিনি আজকে জয়েন করেছেন। আমরা তৃণমূলের পরিবারের তরফ থেকে তাকে স্বাগত জানাচ্ছি, তাকে আমাদের পরিবারের অংশ বলে আজকে গ্রহণ করলাম। দেখুন, উনি বুঝতে পেরেছেন যে আগামী দিনে যদি উন্নয়ন করতে হয় শুধু জিতলে তো হবে না। উন্নয়ন করতে গেলে যে জিনিসগুলো দরকার আছে, যেমন পঞ্চায়েত সমিতি বলুন, জেলা পরিষদ বলুন, বিধানসভা বলুন, সব জায়গাতে তৃণমূল আছে। এবং তিনি বুঝতে পেরেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় সত্যিই মানুষের জন্য কাজের চেষ্টা করছেন, উন্নয়নের জন্য চেষ্টা করছেন। এবং বিজেপি শুধু ক্ষমতাবাদী ছাড়া কিছুই নয়। আজকে বিগত দিনের বেশ কিছুদিন হলো বিগত নির্বাচনে এখানকার বিধায়ক জিতেছেন, তিনি কোনো কাজ করেননি, তাকে খুঁজে পাওয়া যায় না, একটা সার্টিফিকেট তার কাছ থেকে পাওয়া যায় না। এই সমস্ত কথা চিন্তাভাবনা করে তিনি আজকে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। লালটু মুখার্জি রিপোর্ট, বীরভূম আরসি টিভি, দুবরাজপুর। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। বঞ্চনার অবসান, শ্রমের সম্মান। 100 দিনের কাজের অদক্ষ শ্রমদানকারীদের জীবনে এলো নতুন প্রভাতের আলো। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে তাদের 2 বছরের বকেয়া মজুরির বঞ্চনার অবসান হল। সম্পূর্ণ রাজ্য সরকারের নিজস্ব তহবিল থেকে 2651 কোটি টাকা ব্যয়ে 59 লক্ষ অদক্ষ শ্রমদানকারীদের বকেয়া মজুরি প্রদান করা হয়েছে। হাসি ফুটেছে রাজ্যের সকল অদক্ষ শ্রমদানকারীদের মুখে। পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তর পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক জনস্বার্থে প্রচারিত। ফিরে এলাম বিরতির পর। অজানা জ্বরে প্রাণ গেল এক শিশুর। বীরভূমের দুবরাজপুর পৌরসভার 4 নম্বর ওয়ার্ডের বাসিন্দা সোমনাথ মণ্ডলের 3 বছর 8 মাসের শিশু অরিত্র মণ্ডল মারা যায় গতকাল বুধবার 24শে জুলাই। মৃতের শরীরে জ্বর উপসর্গ লক্ষ্য করে পরিবারের সদস্যরা। বেলা বাড়ার সাথে সাথে অচৈতন্য হয়ে পড়ে ওই শিশু। তাকে নিয়ে যাওয়া হয় একটি চেম্বারে শিশুদের চিকিৎসকের কাছে। ওই চিকিৎসকের কথা মতো সেখান থেকে নিয়ে যাওয়া হয় দুবরাজপুর গ্রামীণ হাসপাতালে। তারপরে নিয়ে যাওয়া হয় হেতমপুর একটি বেসরকারি নার্সিংহোমে এবং সবশেষে নিয়ে যাওয়া হয় দুবরাজপুরের একটি বেসরকারি হাসপাতালে। এবং সেখানেই পরিবারের লোকেরা জানতে পারে যে শিশুটি বেশ কিছুক্ষণ আগেই মারা গেছে। মৃত অরিত্র মণ্ডলের দাদু সুনীল মণ্ডল জানান, জ্বর, বমি, পায়খানা ও মাথা ব্যথা ছিল। চিকিৎসার জন্য একের পর এক হাসপাতালে নিয়ে যাওয়া হয় অরিত্রকে, কিন্তু শেষ রক্ষা হয়নি। তিনি আরও জানান, পরশুদিন 2বার বমি করেছিল। এবার বমি করার পরে এমনি জ্বরটা কিছু ছিল না, তারপরে জ্বরটার কিছু ছিল না, বমি করেছিল 2বার। তারপরে বিকালে আবিবাবুকে দেখানো হয়। তো আবিবাবু বলে ওর কিছু ভয়ের কিছু নেই। আর বড়টা শরীর খারাপ ছিল, তাকে ওর জ্বর বেশি ছিল, মাথা ব্যথা, জ্বর, পায়ে ব্যথা। ওকে বলেছে যে এটা সামান্য এখন হয়েছে ভাইরাস জ্বর, ভয়ের কিছু নাই। আর ওকেও বলেছিল যে ঠিক আছে তুমি নিশ্চয় এটা ওষুধ দিচ্ছি, দরকার হলে খাওয়াবে। এবার রাত্রে ওর অল্প রাত্রের দিকে জ্বর ছিল, 9টা 10টা পরে একটু জ্বর ছিল, মানে ঠিকমতো অন্য দিনের মতো খাওয়া দাওয়া করেনি। সারাদিন ভালো খেয়েছে, কিন্তু রাত্রের দিক থেকে খাওয়াটা মানে সেরকম রুচি মতো খায়। এবার রাতে বলছিল, সকাল ভোরে আমি ওর দিকে ওই স্কুল আছে, আমি উঠাতে গেলাম, উঠলো, উঠে ব্রাশ করলো, হরলিক্স বিস্কুট খেলো, স্কুল যাওয়ার জন্য রেডি। ওর মা সব রেডি করেছে, টিফিন ভরে ব্যাগ সাজানো হয়ে গেছে, যাবে। সেই সময় মনে হচ্ছে যে একটু জ্বর চলে যাবে, মানে হু হু করে একটু জ্বর, গা হাত গরম লাগলো আর একটু জ্বর এলো। মা বললো যে তাহলে আর যেতে হবে না। ওই শুয়ে পড়লো, শুয়ে পড়ার পরে রাত 9টা বেলা 9টার দিকে আবার আরেকবার জ্বর এলো। মাথায় জল পটি দিয়ে ওর মা যখন করলো তখন এমনি ঠিক ছিল। খুব আমি দেখলাম যে খুব যে হাত পা গরম বা কিছু মাথা গরম সেসব কিছু। তারপরে মা 12:30 একটা সময় 12:30টার দিকে ঘুমানোর জন্য করেছে। তো যেমন অবস্থায় ঘুমিয়ে সে দিয়েছিল, মানে তাড়াতাড়ির মধ্যে ঘুমিয়ে গিয়েছিল। এবং তারপরে যখন আবার বড় ছেলেটা খাওয়ানোর পরে আবার যখন দেখতেছে তখন দেখছে সেন্সলেস, মানে কোনো সেন্স নেই। সঙ্গে সঙ্গে হেমাদ্রিবাবুর কাছে নিয়ে গেলাম। এখানে উনি কিছু বলেননি, উনি বলেছে হাসপাতাল নিয়ে যাবেন, উনি হয়তো বুঝতেই পেরেছিলেন। হ্যাঁ, অরিত্র মণ্ডল, 3 বছর 8 মাস। উল্লেখ্য, পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, অরিত্রের মা ও দাদা
জ্বরে আক্রান্ত রয়েছেন এলাকার বেশ কয়েকজন। খবর চাউর হতেই জেলা স্বাস্থ্য দপ্তর থেকে একটি মেডিকেল টিম পাঠানো হয়। তারা পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং অরিত্রের মা ও দাদার রক্তের নমুনা সংগ্রহ করে নিয়ে যান। পাশাপাশি এলাকার আরও 8 জনের রক্তের নমুনা সংগ্রহ করে নিয়ে যান। স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর, আগামীকাল এন্টোমোলজির একটি দল পাঠানো হবে এলাকায়। লালটু মুখার্জির রিপোর্ট, বীরভূম আরসি টিভি, দুবরাজপুর। 169তম হুল বার্ষিক উদযাপন হলো শিয়ান মুলুক আদিবাসী জমিত খেরওয়াল গাওতার পরিচালনায় এবং শিয়ান মুলুক গ্রাম পঞ্চায়েতের সহযোগিতায় অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। সকাল থেকে পতাকা উত্তোলন করে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়। সারাদিন বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি ফাইজুল হক ওরফে কাজল শেখ, অঞ্চল সভাপতি ও শিয়ান মুলুক গ্রাম পঞ্চায়েতের প্রধান, উপপ্রধান সহ অন্যান্য আধিকারিকবৃন্দ। অনুষ্ঠান শেষে কাজল শেখ জানান, সাঁওতাল বিদ্রোহ করেছিল সিধু কানু মুর্মু এবং তাদের পরিবারের সদস্যরা। এই সাঁওতাল বিদ্রোহ করতে গিয়ে তাদের প্রাণ হারাতে হয়েছিল, তাই তাদের স্মরণ করতেই হুল উৎসবের আয়োজন। তিনি আরও বলেন, নানুর বিধানসভার অন্তর্গত ধর্মমত নির্বিশেষে সকল সম্প্রদায়ের মানুষের পাশে থাকার চেষ্টা করি, তাই আজ হুল দিবস উদযাপনে এসেছি এবং আদিবাসী সম্প্রদায়ের মানুষের পাশে থাকার ও তাদের সমস্ত রকমের সহযোগিতার আশ্বাস দেন। আগামী দিনেও আদিবাসী সম্প্রদায়ের মানুষের পাশে থাকার বার্তা দেন। এদিন তিনি আরও জানান, আজকে হুল দিবস, সাঁওতাল যে বিদ্রোহ করেছিল আমাদের সিধু মুর্মু, কানু মুর্মুতে শুরু তার পরিবারের সদস্যরা, সেই উদ্দেশ্যে 30শে জুন এই দিনটা পালন হয়। কিন্তু এই অঞ্চলে যারা আদিবাসী ভাই বোনরা আছে, তারা বিশেষ কারণবশত দিনটা পালন করতে পারেনি, সেই দিনটা আজকে উদযাপন করছে। তাই ওনাদের আমন্ত্রণ ছিল, সেই হিসেবে এসেছি। কারণ আমরা নানুর বিধানসভা বীরভূম জেলার বুকে সমস্ত সম্প্রদায়ের মানুষের পাশে থাকার সবসময় চেষ্টা করি। এটা আমাদের মানবিক মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বার্তা। সেই হিসাবে আদিবাসী ভাই বোনদের পাশে কিছুক্ষণ সময় কাটানোর জন্য এসেছে। এদের একের পর একাধিক কর্মসূচি আছে। আদিবাসীদের নাচ গান থেকে শুরু করে সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু করে একের পর একাধিক প্রোগ্রাম আছে। সবতে আমার অঞ্চল নেতৃত্ব, ব্লক নেতৃত্ব সকলে এদের সঙ্গে আছে, সহযোগিতা করছে এবং জেলা পরিষদ সভাধিপতি হিসাবে আমি এদের সব রকম সহযোগিতা করার আশ্বস্ত করে গেলাম ও সহযোগিতা করব। জেলা পরিষদ কীভাবে দাঁড়ানো অনেক রাস্তা আছে। আদিবাসী ভাই বোনদের যেসব প্রকল্পগুলো আছে তার যদি আওতার বাইরে থাকে সেই প্রকল্পের আওতায় আনা হবে এবং দৈহিকভাবে শারীরিকভাবে যেভাবে এরা আমাদের সমর্থন চাইবে সেভাবে সমর্থন করব। অনেক দিক দিয়ে সমর্থন করা যায়, অর্থনৈতিক দিক দিয়েও করা যায়, সেভাবে সহযোগিতা হাত বাড়িয়ে দেবো। এতে আদিবাসী থান থেকে শুরু করে অনেক ব্যাপার যে সমস্যার যে সম্মুখীন হয়ে থাকে, লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে সব রকম সহযোগিতার আশ্বাস দিয়ে গেলাম এবং সব ধরনের সহযোগিতার পাশে করব। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, নানুর। বাংলার অন্যতম তথা রাঢ়ের সর্বশ্রেষ্ঠ সাহিত্যিক তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের 127তম জন্মজয়ন্তী উপলক্ষে তার জন্মভূমি লাভপুরে গতকাল সকাল থেকেই ছিল সাজো সাজো রব। তারাশঙ্কর স্মৃতিবিজড়িত ধাত্রীদেবতায় আগের মতো এবারও পশ্চিমবঙ্গ বাংলা একাডেমি ও তথ্য সংস্কৃতি দপ্তরের সহযোগিতায় লাভপুর ব্লক পঞ্চায়েত সমিতি ও বীরভূম সংস্কৃতি বাহিনীর আয়োজনে সকাল থেকে শুরু হয়েছিল নানান অনুষ্ঠান। বর্ণাঢ্য শোভাযাত্রা সহকারে শুভ সূচনা করা হয় একাধিক অনুষ্ঠানের। তারাশঙ্করের জীবন ও সাহিত্য বিষয়ক আলোচনার পাশাপাশি ছিল জেলা তথা রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আসা কবি সাহিত্যিকদের নিয়ে সাহিত্যের অনুষ্ঠান। সন্ধ্যায় তারাশঙ্করের গান ও নাগিনী কন্যার কাহিনী অবলম্বনে বীরভূম সংস্কৃতি বাহিনীর নাটক অনুষ্ঠিত হয়। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, লাভপুর। পথ দুর্ঘটনা এড়াতে রাজনগর থানার পক্ষ থেকে আজ বৃহস্পতিবার 25শে জুলাই সেভ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচি পালিত হলো রাজনগরে। বীরভূম জেলা পুলিশের নির্দেশে এবং রাজনগর থানার অফিসার ইনচার্জ শামীম খানের তত্ত্বাবধানে এই কর্মসূচি পালন করা হয়। এই উপলক্ষে সাবধানে গাড়ি চালান, নিজের জীবন বাঁচান এই স্লোগানকে সামনে রেখে রাজনগর থানা প্রাঙ্গণ থেকে রাজনগর থানার এএসআই পূর্ণচন্দ্র সাহা ও মোহাম্মদ গিয়াসউদ্দিনের নেতৃত্বে রাজনগর থানার পুলিশকর্মী ও সিভিক ভলান্টিয়াররা একটি র্যালি করে রাজনগর বাজার পরিক্রমা করেন এবং পথ চলতি মানুষদের পথ নিরাপত্তা বিষয়ে তারা সচেতন করেন। খান আরশাদের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, রাজনগর।
বীরভূম জেলার মুরারই 1 নম্বর ব্লকের সিপিআইএমের পক্ষ থেকে আইএনটিইউসির ডাকে বিভিন্ন দাবি দাওয়া নিয়ে মুরারই ব্লকে ডেপুটেশন দেওয়া হয় আজ বৃহস্পতিবার 25শে জুলাই। তাদের বিভিন্ন দাবি দেওয়ার মধ্যে হলো মুরারই বাজারে যে হকার উচ্ছেদ হয়েছে তাদের পুনর্বাসনের দাবিতে, দৈনন্দিন জিনিসপত্রের মূল্যবৃদ্ধি যেভাবে বাড়ছে তাতে কেন্দ্রীয় সরকার ও রাজ্য সরকার কিছুতেই নিয়ন্ত্রণ করতে পারছে না, যার ফলে সাধারণ মানুষ থেকে শুরু করে মধ্যবিত্ত মানুষের নাভিশ্বাস উঠেছে। সেগুলি নিয়ন্ত্রণ করতে হবে, বাজারে কালোবাজারি বন্ধ করতে হবে। শ্রমিক ও চাষিদের জন্য কালো আইন বাতিলের দাবিতে তাদের এই ডেপুটেশন। এদিন আইএনটিইউসির পক্ষ থেকে জানানো হয়, দিন দিন প্রতিদিন নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম যেভাবে বাড়ছে তা সাধারণ খেটে খাওয়া শ্রমজীবী মানুষের আয়ত্তের বাইরে যাচ্ছে। সেই মূল্যবৃদ্ধির বিরুদ্ধে সাধারণ মানুষ এবং কৃষকদের যন্ত্রণায় স্মার্ট মিটার স্থাপনের মধ্য দিয়ে কোটি কোটি টাকা রাজ্য সরকার যে ইনকাম করার ধান্দা নিয়েছে তার বিরুদ্ধে কেন্দ্রীয় সরকার দ্বারা ঘোষিত শ্রমিক মারা সংকট বাতিলের দাবিতে এবং আমাদের এলাকার ঝাড়খণ্ড সহ আমাদের মুরারইয়ের পার্শ্ববর্তী এলাকার একমাত্র গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্র মুরারই গ্রামীণ হাসপাতালে যাতে আরও উন্নত স্বাস্থ্য পরিষেবা সহ যে উপস্বাস্থ্য কেন্দ্রগুলি আছে বিভিন্ন জায়গায়, রাজগ্রাম, চাতরা, পলসা সহ বিভিন্ন জায়গায় সেখানে স্বাস্থ্য পরিষেবা চালু এবং যেখানে চালু আছে। দীপু মিয়া রিপোর্ট, বীরভূম আরসি টিভি, মুরারই। বীরভূম জেলার মুরারই 1 নম্বর ব্লকের অন্তর্গত মুরারই 1 নম্বর পঞ্চায়েত সমিতি এবং ব্লকের বিডিওর সহযোগিতায় ও কাহিনগর দিশারি ওয়েলফেয়ার সোসাইটির ব্যবস্থাপনায় আজ বৃহস্পতিবার 25শে জুলাই মুরারইয়ে এক প্রতিবন্ধী চিহ্নিতকরণ শিবির অনুষ্ঠিত হয়। এই শিবিরে মুরারই 1 নম্বর ব্লকের বিভিন্ন গ্রামের প্রতিবন্ধীরা অংশগ্রহণ করেন এবং তাদের চিহ্নিতকরণ করা হয় এবং তাদের হুইল চেয়ার, ট্রাইসাইকেল, মোটর ভ্যান সহ বিভিন্ন প্রতিবন্ধী সরঞ্জাম বিতরণ করা হয়। এদিন কাহিনগর দিশারি ওয়েলফেয়ার সোসাইটির সেক্রেটারি আতিউর রহমান জানান, আজকে ডিসেবিলিটি আইডেন্টিফিকেশন ক্যাম্প যেসব মানুষ প্রতিবন্ধী ভাই বোনরা আছেন যাদের হুইল চেয়ার, ট্রাইসাইকেল, মোটর ভ্যান প্রয়োজন আছে, এই জন্য আমরা আজকে ক্যাম্প করেছি। মিনিস্ট্রি অফ সোশ্যাল ইন্ডাস্ট্রি ডিপার্টমেন্ট আর কাহিনগর দিশারি ওয়েলফেয়ার সোসাইটির 1 নম্বর পঞ্চায়েত সহযোগিতায় আমরা এই প্রোগ্রামটা করেছি। আগামী দিনে আমরা আরও চেষ্টা করছি যে আরও অন্য ব্লকের মধ্যে যে পাশাপাশি যে ব্লক আছে এগুলো আমরা করবো। আমরা এইভাবেই চেষ্টা চালিয়ে যাচ্ছি। দীপু মিয়া রিপোর্ট, বীরভূম আরসি টিভি, মুরারই। আজকের সংবাদ এই পর্যন্ত। পরবর্তী সংবাদের জন্য চোখ রাখুন বীরভূম আরসি টিভির পর্দায়। নমস্কার।